কিন্তু আমিও সুচন্দ্রিমা মজুমদার, লম্বা একটু খাটু, কিন্তু বুদ্ধিটা কুড়ের চেয়েও ধা। আমার তার মাথা খারাপ হয়নি, এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। তাছাড়া বিয়ে তো এখনো ফাইনাল হয়নি না দিদি, তার আগে এত ভাবছিস কেন? তাছাড়া সমী দিয়ে বিয়েতে রাজি হয় কিনা দেখ। কিন্তু তো যাই বুঝিতে একবার যে ধরে কারোর কোনো কথা শুনবে না, হয়তো জোর করে বিয়েটা দিয়ে দেবে। তাতে আমাদের লোকসানটা কোথায়? লোকসান নেই, বলি ওই হার খাবাতে হাবেলদারটাকে আমাকে আত্মীয় বলে মেনে নিতে হবে। দেখ দিদি, সমীর তোর সৎ ছেলে, ওর শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক না রাখলেই হলো। কিন্তু সোসাইটিতে আমি মুখ দেখাবো কি করে? আরে সোসাইটিতে কে জানবে এসব কথা? তুই তোর বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ না করলে মিটে গেল। বলছিস কি নিমন্ত্রণ করবো না? না করবি না, না করলে যদি লাভ হয় তাহলে কেন করবি? লাভ কিসের লাভ? দেখ দিদি, তুই যা চাইছিস এ বিয়েতে কিন্তু তাই হতে পারে। সমীর মতো শিক্ষিত ছেলে, হাই সোসাইটিতে ওর মেলামেশা, সে এমন একটা গাইয়া মেয়েকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে বলে আমার মনে হয় না। আরে এই নিয়ে যদি সংসারে একবার অশান্তি শুরু হয়, তার ফায়দা তো লুটবো আমরা। আর যদি কোনো গাইয়া মেয়েটাকে সঙ্গে বাস করে থাকে তখন? অসম্ভব, তেলে আর জলে কখনো মেশ খায় না দিদি। তাছাড়া রাজার মেজাজ আর ভিখারির মেজাজের মধ্যে জমিন আসমান ফারাক। তুই ওই ছোট লোকের মেয়েগুলোকে চিনিস না, ওরা হাজার রকমের টুকটাক জানে। যদি কোনো রকম কায়দা করে স্বামী আর শ্বশুরকে বশ করে ফেলে তাহলে তো আমাদের সর্বনাশ। আরে তার জন্য তো রিলেশন রয়েছে, ওদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি ফাটল ধরতে না পারে তাহলে ওকে বাসে বাসে এত টাকা গুনছিস কেন? একদম ঠিক কথা বলেছিস, নীলাসের অসাধ্য কিছুই নেই, পারে না এমন কাজ ওর কাছে অজানা। কিন্তু আমার শুধু একটাই চিন্তা, একবার বিয়েটা হয়ে গেলে বউটাও তো সমস্ত সম্পত্তির অধিকারী হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য তো বলছিলাম দিদি, অত সমস্যায় না গিয়ে তুই অতি সহজে তুই তোর এই সব ছেলেটাকে সরিয়ে দিতে পারিস। কেমন করে? ধর কোনো এক রাতে ওর খবরের মধ্যে সামান্য টুকটুক মিশিয়ে দিয়ে। জাদু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ভালো মতো কিছু একটা হয়ে গেলে পুলিশ প্রথমে এসে আমাদেরকে সন্দেহ করবে। তাই তো আমাদের এমন ভাবে কাজ করতে হবে যাতে যন্ত্রণায় ক্ষত বিক্ষতায় নিজেই নিজেকে শেষ করে দেয়। হবে, হ্যাঁ নিশ্চয়ই হবে। তা না হলে তুই তোর এই ভাইটাকে নিয়ে এসে বসিয়ে খাওয়াচ্ছিস কেন? অন্য কোথাও কিছু করে খাওয়ার ক্ষমতা নেই বলে। কাকে কি বলছিস? চাঁদু আমার ভাই, মজুমদার আরে আত্মীয়, সুমিতার মামা। মামা বলেই তো ভাগ্নে হিসেবে একটু রসিকতা করলাম। তোমা তোর রসিকতায় মোটেও রসকস নেই। বাবু, রসকস দুই আছে, তবে তুমি তাহলে এই রসের কারিগর নও, তাই আমার কথার কষ্ট করে শুধু তোমার কানে ঢুকেছে। সারা পিরিয়ড ছোট মুখে বড় কথা একদম বলবি না, চাকরের মতনই থাকবি। বড় কথা বলছি না গো, শুধু বাংলা কথার মানেটা মা বাবুকে বুঝিয়ে দিচ্ছি। মা কে? মা কে? হারামজাদা, তোকে না আমি কতবার বলেছি তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি? সরি স্যার। এই হারামজাদা, স্যার নয় রে, স্যার নয়, ম্যাডাম বল, ম্যাডাম। আচ্ছা ম্যাডাম। আমাকে ম্যাডাম বলছে, রাস্কেল কোথাকার। তোমাকে রাস্কেল বলবো? হ্যাঁ, রাধুন আমার সঙ্গে ঠাট্টা করছিস, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছে। ভালো মন্দের মানেটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। তাই তোমরা দুজনে মিলে যেভাবে সমিতা বাবুর বিয়েটা বন্ধ করতে চাইছো, আমারও কিন্তু সেটা মোটেই ভালো লাগছে না বাবু। কেন? তুই কি মনে করিস ওই গরিব গাইয়া ফ্যামিলির মেয়েটাকে বিয়ে করলে সবু খুব সুখী হবে? আরে ও কেন, ওর বাবা সুখী হবে। হাই রাস্কেল, তুই সমিতির বাবা তুলে কথা বললে? বাবা তুলিনি তো, বলছি সমিত দাদাবাবুর বাবা মানে মিস্টার মজুমদার খুব খুশি হবে। তাতে আমার কিছু যায় আসে না। ঠিক, তা নইলে এই সংসারে রাজধানী হয়েছেও তোমার মনে সুখ নেই কেন? মা অত ছাড়া আমার মা বলি, আমি যে সুখে নিয়ে কথা কে বলেছে? হ্যাঁ কে বলেছে? আমি বলেছি মা। কতদিন ধরে দেখছি তোমার মুখের হাসি ম্লান হয়ে গেছে। তোমার বান্ধবীরা এই বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। বাড়িতে হাসি, আনন্দ, হই হুল্লোড় সব কিছু থেমে গেছে। হাসি খুশি ভরা আমাদের এই মজুমদার ম্যানশনে নেমে এসেছে অশান্তির ছায়া। মায়া ভরা আমার মায়ের দুটো চোখে শ্রাবণের ধারা। এরপরেও তুমি বলবে তুমি আনন্দে আছো, সুখে আছো, শান্তিতে আছো। বলো, জন্মের পরে মাকে হারিয়েছি,
জন্মদার থেকে হারিয়ে তোমাকে পেয়েছি। তোমার তোমার স্নেহ মায়া মমতায় মানুষ হয়েছি। তাই তাই তোমার পুনরায় হারানোর ভয়ে বুকটা আমার শিউরে ওঠে মা। আমারও প্রথম প্রথম তোদের এই বাড়িতে এসে আমারও বড় মনে হতো তোদের এই সাজানো গোছানো সংসারে আমি বোধহয় জোর করে ঢুকে পড়েছি। কিন্তু কিন্তু তুই আমাকে এত সহজে আপন করে নিলি যে কেউ কোনোদিনও বুঝতেই পারিনি যে আমি তোর সৎ মা। ওই সব কথা শুনলে মাথাটা যেন আমার বন বন করে ঘুরে ওঠে, পায়ের তলার মতো যেন আমার থর থর করে কেঁপে ওঠে। শুনলে মহাকাশ যেন আমার মাথার উপর ভেঙে পড়ে। পৃথিবীর মানুষগুলো আমার থেকে যেন অনেক অনেক দূরে সরে যায়। মনে হয় এই পৃথিবীতে যার মান তার বেঁচে থাকার কোনো অধিকার নেই মা, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই।